আজ আমরা কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতাটি পড়ে নেব। কবি অবশ্যই আধুনিক কবি ছিলেন এবং জীবনানন্দ দাশের পরবর্তীকালে যে সমস্ত কবিরা উল্লেখযোগ্য তাদের মধ্যে অন্যতম হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায়। কবির প্রথম দিকের কবিতাগুলিতে জীবনানন্দ দাশের প্রভাব লক্ষ্য করা গেলেও পরবর্তীকালে কবিতা লেখার ক্ষেত্রে কবি নিজস্ব রচনাশৈলী নির্মাণ করতে পেরেছিলেন বলাই বাহুল্য। কবি জন্মগ্রহণ করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বহুড়া গ্রামে। রূপচাঁদ পক্ষী এই ছদ্মনামে কলকাতাকে নিয়ে তিনি নিয়মিত ফিচার লিখেছেন। তার প্রথম উপন্যাস কুঁয়োতলা। এছাড়া তার লেখা আরও একটি উপন্যাসের নাম তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে, সেটি হলো অবনী বাড়ি আছো। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো হে প্রেম হে নৈশব্দ, যেতে পারি কিন্তু কেন যাব, প্রভু নষ্ট হয়ে যায়, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান প্রভৃতি। আমি তো প্রথমে বললাম যে কবি ছিলেন আধুনিক কবি। অনেক সময় দেখো অনেক আধুনিক কবির লেখা কবিতা না আমরা ঠিকমতো বুঝে উঠতে পারি না। তার কারণ কি বলতো? কারণ কবিরা কবিতা লেখার সময়ে এত কঠিন কঠিন শব্দ নির্বাচন করতেন, যার ফলে আমাদের মতো অতি সাধারণ পাঠকের পক্ষে তাদের কবিতার পাঠোদ্ধার করা বা মর্মোদ্ধার করা খুব দুষ্কর হয়ে পড়ত। বাংলা কবিতাকে বলা ভালো, আধুনিক বাংলা কবিতাকে এই দুর্বোধ্যতার হাত থেকে অনেকখানি রক্ষা করেছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায়। তার মানে কি? তার মানে হলো কবি কবিতা লেখার সময় খুব সহজ সরল শব্দ বেছে নিতেন, যার ফলে তার কবিতার বিষয়বস্তু বা ভাববস্তু বুঝে নিতে আমাদের এতটুকু অসুবিধে হতো না। এখন দেখো, আজ যদি আমি তোমাদের আমি দেখি কবিতাটি নাও পড়াতাম না, তোমরা যদি এমনি দু একবার কবিতাটি রিডিং পড়তে, তাতেই কিন্তু এই কবিতার বিষয়বস্তু খুব সহজে তোমাদের আয়ত্তে চলে আসতো। যাই হোক, সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে বলেছিলেন, শক্তি হচ্ছে শব্দের প্রভু। সত্যি কবি ম্যাজিকের মতো শব্দ ব্যবহার করতেন। শুধু তাই নয়, কবি জীবন রসিকও বটে। স্বভাব কবি তো অবশ্যই, যখন যেমন ভাব তার মনে আসতো তিনি সেগুলি কলমের সাহায্যে তুলে ধরতেন। কবি সম্পর্কে আমরা খুব সংক্ষিপ্ত করে আজ জেনে নিলাম। এবার আমরা কবিতার আলোচনাতে চলে যাব। তার আগে আমি দেখি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে জেনে নেব। আমি দেখি কবিতাটি নেওয়া হয়েছে কবির অঙ্গুরিত হিরণ্যজল এই কাব্যগ্রন্থ থেকে। অবশ্য পরবর্তীকালে এই কবিতাটি যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে তোমরা যদি আমি দেখি কবিতার উৎস কি লেখো, কেউ যদি লেখো অঙ্গুরিতর হিরণ্যজল, সেটাও যেমন ঠিক, আবার কেউ যদি লেখো যে যেতে পারি কিন্তু কেন যাব, সেটাও কিন্তু ভুল নয়, সেটাও কিন্তু সঠিক। এবারে আমি কবিতাটি পড়ব, তারপর তোমাদের যেমন বুঝিয়ে দেব। তার আগে দেখো যে আমি দেখি কবিতার নামকরণ দেখো। আমি দেখি, আমি বলতে কবি নিজেকেই বুঝিয়েছেন। আমি দেখি, কবি কিছু একটা দেখতে চেয়েছেন, কবি কিছু দেখার ইচ্ছে প্রকাশ করেছেন এই কবিতায়। কবি কি দেখতে চান? সবুজ গাছপালা দেখতে চান। কোথায় দেখতে চান? শহরের প্রতিটি বাড়ির বাগানে বাগানে কবি সবুজ গাছপালা দেখতে চান, সবুজের সমারোহ দেখতে চান। এই যে আমি দেখি, এটা তো কবির একান্ত ব্যক্তিগত ইচ্ছে, কিন্তু এই ব্যক্তিগত ইচ্ছের মধ্যে দিয়ে কবি বর্তমান দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক একটি বক্তব্য বিষয়কে বা তথ্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। সেই প্রাসঙ্গিক বক্তব্য বিষয়টা কি? এখন এমন একটা সময়ে এসে আমরা দাঁড়িয়েছি না, যেই সময়ে দাঁড়িয়ে গাছেদের প্রয়োজনীয়তার কথা আমাদের আজ আর ভুলে গেলে চলবে না। যদিও সৃষ্টির আদিম লগ্ন থেকে গাছ মানুষের জীবনে উপকার বই কখনো অপকার করেনি, তা সত্ত্বেও দেখো মানুষ সীমাহীন লোভের বশবর্তী হয়ে সেই গাছকে কিন্তু নির্বিচারে ধ্বংস করে চলেছে। গাছ যে আমাদের জীবনে কি কি উপকার করে তা আজ নতুন করে তোমাদের আর বলার জায়গা রাখে না, তোমরা প্রত্যেকেই জানো। প্রথমত দেখো, আমরা বেঁচে থাকার জন্য যে প্রথম এবং প্রধান শর্ত অক্সিজেন, সেটা কিন্তু আমরা গাছ থেকে পেয়ে যাই। দ্বিতীয়ত দেখো, আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য গ্রহণের অধিকাংশটাই কিন্তু গাছের কাছ থেকে আসে, সেটা বিভিন্ন শাকসবজি ধরো বা ফলমূলই বলো না কেন। এছাড়া ধান, গম, যব এগুলো তো গাছের ফসল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খাদ্য গ্রহণের অধিকাংশটাই কিন্তু গাছের কাছ থেকে আমরা পেয়ে যাই। তৃতীয়ত দেখো, আমরা যে গৃহে বসবাস করি সেই গৃহের অধিকাংশ আসবাবপত্রও কিন্তু গাছের কাঠ দ্বারা নির্মাণ করা হয়। আমরা দেখতে পাচ্ছি প্রকৃতির কাছ থেকে আমরা শুধু দুহাত ভরে নিয়েছি, প্রকৃতি আমাদের দুহাত ভরে শুধু দিয়েছে, পরিবর্তে প্রকৃতিকে আমরা কিছু দিইনি।
আমি এখানে ভুল বললাম মনে হয়, প্রকৃতিকে আমরা দিয়েছি। কি দিচ্ছি বলো তো? প্রকৃতিকে আমরা ধ্বংস করে দিচ্ছি। যার ফল আমরা হাতে নাতে পেয়ে যাচ্ছি, তার ফলাফলগুলো কি না, বায়ু দূষণের মাত্রা অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে, পৃথিবীর গড় উষ্ণতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, মানুষের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। পৃথিবীর সুরক্ষা কবচ আজ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে। পৃথিবীও যেন বিপন্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই যে এতগুলো কারণের কথা বললাম, যে বৃক্ষছেদন করার ফলে এতগুলো কারণের হাত থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি, যদি আমরা আর প্রকৃতিকে ধ্বংস না করি, পরিবর্তে যদি আমরা গাছ লাগাই। এই কবিতায় কবি বৃক্ষের বন্দনা গান গেয়েছেন বা বৃক্ষের বন্দনা করেছেন। গাছকে ভালোবেসে জীবনের প্রতিটি মুহূর্তে গাছকে আঁকড়ে ধরে বেঁচে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন কবি এই কবিতায়। এই কবিতায় দেখো 3টি স্তবক রয়েছে। এক একটা স্তবক আমি পড়ি, তারপর বুঝিয়ে দিচ্ছি। প্রথম স্তবক দেখো, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। কবি প্রথমে বললেন গাছগুলোকে তুলে আনতে। এই যে তুলে আনো, এই শব্দ দুটোর মধ্যে দিয়ে কবি যেন কাউকে নির্দেশ দিলেন। কবি কাকে নির্দেশ দিলেন? আমরা যারা পাঠক পাঠিকা, কবি তাদেরকে নির্দেশ দিলেন। এছাড়া প্রতিটি শহরবাসীকেও কবি যেন এই নির্দেশ দিলেন। কারণ কি? কারণ শহরেই কিন্তু গাছেদের একান্ত অভাব। কবি তো গাছগুলো তুলে আনার কথা বললেন আমাদেরকে, কিন্তু কোন গাছগুলো তুলে আনবো? সেটা আম গাছ, না জাম গাছ, না লিচু গাছ, না কামিনী, জুঁই, বেল গাছ? কবি সেটা আমাদের পরিষ্কার করে জানাননি। আমরা ধরে নিচ্ছি শহরের পথে ঘাটে প্রান্তরে যে গাছগুলো অবহেলায় পড়ে রয়েছে, সেই গাছগুলোকেই কবি তুলে আনার কথা বলেছেন। তুলে আনার পরে গাছগুলোকে কোথায় বসাতে বললেন কবি? বাগানে বসাতে বললেন। বাগান মানে তোমরা জানো, ফুল ও ফল সুসজ্জিত একটা মনোরম স্থান, যেখানে গেলে মানুষের মনের সৌন্দর্য কিছুক্ষণের জন্য হলেও রচিত হয়। এছাড়া দেখো, বাগানে যে গাছগুলো আমরা লাগাই, সেই গাছগুলোর আমরা যত্ন করি না, সেই গাছগুলোকে আমরা পরিচর্যা করি। তাই কবি শহরের পথে ঘাটে প্রান্তরে যে গাছগুলো অবহেলায় পড়ে রয়েছে, সেই গাছগুলোকে তুলে এনে বাগানে বসাতে বললেন এবং পরম যত্নে সেই গাছগুলোকে লালন করে আমাদের বাড়িয়ে তুলতে বললেন, যাতে শহরের প্রতিটি বাগান সবুজে সবুজ হয়ে ওঠে। দ্বিতীয় লাইন দেখো, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। এই কবিতায় কবি পরিষ্কারভাবে তার দরকারটুকু আমাদের জানিয়ে দিলেন। তার দরকার কি? এখন তার একমাত্র দরকার গাছ দেখা, গাছ দেখে যাওয়া। যতই সভ্যতার অগ্রগতি হয়েছে, মানুষ কি করেছে বলতো? নির্বিচারে প্রকৃতিকে ধ্বংস করেছে। এখন তো আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি এবং চাইলেই কিন্তু আমরা প্রায় প্রতিটি জিনিস আমাদের হাতের মুঠোয় পেয়েও যাব। তা সত্ত্বেও দেখো, মানুষ কিন্তু ভীষণ একাকী, মানুষ কিন্তু বিষণ্ণতা বোধে ভুগছে। কোনো এক স্বপ্নভঙ্গের বেদনা যেন আমরা প্রতিনিয়ত বহন করে চলেছি। এর কারণ কি বলতো? এর কারণ হলো প্রকৃতি থেকে আমরা ক্রমাগত দূরে সরে যাচ্ছি। রূপসী বাংলার এই পৃথিবীতে গাছগাছালি, পাখপাখালি, নদ নদী বাদ দিয়ে মানুষ দাঁড়াবে কোথায়? সত্যি গাছ ছাড়া মানুষের আজ অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। কবি এটা ভালো করেই জানতেন যে গাছ ছাড়া মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই কবি বারবার বললেন যে আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়াই কিন্তু এখন আমার একমাত্র উদ্দেশ্য বা আমার একমাত্র কর্তব্য। গাছ দেখা দরকার কেন? কবি এই কবিতায় দুটো কারণের কথা বলেছেন যে কবি কেন এখন গাছ দেখতে চান। প্রথম কারণ দেখো, গাছের সবুজটুকু শরীরে দরকার। দ্বিতীয় কারণ, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। সবুজ, সবুজ মানে গাছের ক্লোরোফিলযুক্ত অংশটাই তো সবুজ হয়। কবি বললেন যে শরীরের জন্য সবুজের প্রয়োজন। দ্বিতীয় কারণ কবি কি বললেন? আরোগ্য। আরোগ্য কথাটার মানে কি না, রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য শরীরে সবুজের প্রয়োজন। শুধু তাই নয়, শরীরকে সুস্থ রাখার জন্য কিন্তু সবুজের প্রয়োজন। এখানে আরও একটা কারণ কিন্তু আছে, সেটা আমরা ধরে নিচ্ছি বা বুঝে নিতে অসুবিধে হচ্ছে না। সেটা কি বলতো? অনেক সময় হয়তো আমাদের শরীর সুস্থ আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মন কিন্তু সুস্থ নেই।
আমরা হাতের মুঠোয় তো সব কিছু পেয়ে যাচ্ছি, শরীরও সুস্থ আছে, কিন্তু অনেক সময় আমাদের মনে হয় না যে সব কিছু ছেড়ে ছুড়ে যদি আমরা কোথাও চলে যেতে পারতাম, তাহলে হয়তো ক্ষণিকের জন্যে, কিছুক্ষণের জন্যে হলেও বা ক্ষণিকের জন্যে আমরা স্বস্তি পেতাম, এবং সেটা অবশ্যই প্রকৃতির কোলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানসিক প্রশান্তির জন্য বা মানসিক সতেজতার জন্য কিন্তু আজ সবুজের ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। তোমাদের যদি এখানে প্রশ্ন আসে যে কবি কেন বলেছেন গাছ দেখে যাওয়া একমাত্র কবির দরকার, তোমরা কিন্তু 3টি কারণের কথা বলবে। প্রথম কারণ যেটা বললাম যে সবুজের, শরীরের জন্য সবুজের প্রয়োজন। দ্বিতীয় কারণ কি বললাম না, শরীরকে সুস্থ রাখার জন্য সবুজের প্রয়োজন। তৃতীয় কারণ কি বললাম, মানসিক প্রশান্তির জন্য সবুজের কিন্তু ভীষণ প্রয়োজন। প্রকৃতির পাঠশালা থেকে যে সমস্ত কবিরা নিরন্তর পাঠ গ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায়। সবুজের মধ্যে তিনি প্রাণের যাবতীয় রং খুঁজে পেয়েছেন। সবুজ মানেই তোমরা জানো প্রাণের প্রতীক, তারুণ্যের প্রতীক। সবুজের সঙ্গে কবি প্রাণের সম্পর্ক রচনা করেছেন এই কবিতায়। সবুজের মধ্যেই লুকিয়ে আছে প্রাণের যাবতীয় আনন্দ বা যাবতীয় হিল্লোল। প্রাণের যাবতীয় হিল্লোল কিন্তু এই সবুজের মধ্যে লুকিয়ে রয়েছে। তাই কবি বারবার বললেন যে আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়াই কিন্তু আমার এখন একমাত্র দরকার। দ্বিতীয় স্তবক দেখো, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। নগর জীবনে থাকতে থাকতে বা শহরে থাকতে থাকতে কবি ভুলে গিয়েছেন মাটির গন্ধ, ভুলে গিয়েছেন তার অরণ্য জননীকে। তাই কবির কণ্ঠে এই আক্ষেপ ধ্বনিত হয়েছে বা খেদোক্তি ঘোষিত হয়েছে। কবি বললেন যে বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি। শক্তি চট্টোপাধ্যায়ের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে নগর জীবনের এই দমবন্ধ করা পরিবেশের মধ্যে থাকতে থাকতে কবি যখন হাঁপিয়ে যেতেন, তখন কবি কাউকে কিছু না বলে চলে যেতেন। কোথায় চলে যেতেন? জঙ্গলে চলে যেতেন। ভবঘুরের মতো বা বহিমানের মতো জীবন যাপন করে তিনি কি করতেন না, শরীরের ক্লান্তিকে ধুয়ে মুছে তিনি ফিরে আসতেন নগর জীবনে। শুধু তো শরীরের ক্লান্তি ধুয়ে মুছে নয়, মানসিক প্রশান্তি লাভ করেও কিন্তু কবি ফিরে আসতেন আবার নগর জীবনে। কিন্তু কবি এখন আর জঙ্গলে যেতে পারছেন না। তার কারণ কি বলতো? হয়তো অত্যাধিক কাজের চাপে কবি নগর জীবনে ব্যস্ত হয়ে পড়েছেন, তাই আর জঙ্গলে যেতে পারছেন না। তাই তো কবির কণ্ঠে এই আক্ষেপ ধ্বনিত হয়েছে। একদিকে আমরা শহরে থাকবো, আবার শহরে থেকে প্রকৃতির প্রাণ স্পন্দন অনুভব করব, দুটো কিন্তু একসঙ্গে কখনো সম্ভবপর নয়। প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক কেমন বলতো? সন্তানের সঙ্গে জননীর যেরকম সম্পর্ক, ঠিক তেমনি প্রকৃতির সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক। প্রকৃতি যেন স্নেহময়ী জননীর মতো। মা যেমন আমাদের নির্ভরতা দেয়, প্রকৃতি আমাদের আশ্রয় দেয়। বেঁচে থাকার জন্য আজ আমাদের এই আশ্রয়টুকু সত্যিই বড় প্রয়োজন হয়ে পড়েছে। তাই শহরের এই ব্যস্ত জীবন ছেড়ে বা ঝাঁ চকচকে আধুনিকতা ছেড়ে কবি পালাতে চান জঙ্গলে, কিন্তু কবি যেতে পারছেন না। অনেক দিন ধরে কবি জঙ্গলের আদিমতাকে প্রণাম জানাননি। কবি এখন দেহ এবং মনে খুবই অসুস্থ, তাই তিনি সবুজের কাছে ফিরে যেতে চান। কবি যেতে চান তার অরণ্য জননীর কাছে। যেটা তোমাদের প্রথমেই বললাম যে অত্যাধিক কাজের চাপে কবি আসলে আর জঙ্গলে যেতে পারছেন না। পরের লাইন দেখো, বহুদিন শহরেই আছি। কবির চোখে শহর কেমন? কবির চোখে শহর আসলে সৌন্দর্যহীন, অরণ্যহীন বা সবুজহীন। অরণ্য বর্জিত এই শহর যেন বিচ্ছিন্ন কোনো দ্বীপের মতো। এখানে সূর্য ওঠা ঠিক মতো দেখা যায় না, পাখিদের কলরবও শোনা যায় না। শহরের রাজপথে হৃদয়হীনতার গল্প যেন ঘুরে ফেরে। কবির চোখে আসলে শহর এরকমই। পরের লাইনে কবি কি বললেন না, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। কবি যেন অনুভব করেছেন শহর যেন রাক্ষসের মতো সবুজকে ধ্বংস করে। সবুজ ভক্ষণ করাই যেন এ শহরের একমাত্র কাজ। কবি তো আসলে শহরের জীবন দেখেছেন, সেখানে শুধুমাত্র বাড়ির পর বাড়ি এবং অরণ্যহীন মানুষের ব্যস্ত চলা। মানুষের হয়তো তেমন কোনো স্বপ্ন নেই, বা যদিও স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য মানুষ কি করে চলেছে না, অরণ্যকে নির্বিচারে ধ্বংস করে চলেছে।
শহর যেন একালের বৃক্ষ নিধনযোগ্য, এবং শহর অনেকটা মরুভূমির মতো, বা বৃক্ষহীন এই শহর যেন মরুভূমির মতো। তাই তো শহর এক দুঃস্বপ্নের দিকে এগিয়ে চলেছে। শহর গড়ে ওঠে তোমরা জানো গ্রামকে কিন্তু ধ্বংস করে, মানে গ্রামের সবুজকে ধ্বংস করেই কিন্তু শহর গড়ে ওঠে। নগর জীবনে উন্নয়নের দাবি মেনে আমরা কি করে চলেছি? আমরা প্রতিনিয়ত কিন্তু বৃক্ষ নিধন করে চলেছি। তাই কবি এই কথাটি বললেন যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। অনটন কথাটার মানে হচ্ছে অভাব। শহরের অসুখের একমাত্র কাজ হচ্ছে সবুজ খাওয়া, তাই তো শহরে কিন্তু সবুজের অভাব ঘটে। শহর মানেই সেই কলকারখানার ধোঁয়া, সেই শপিং মল বলো, সেই বড় বড় অট্টালিকা বলো, এবং মানুষ শুধুমাত্র নিজের চাহিদার জন্য প্রকৃতিকে ধ্বংস করে চলেছে। শহরের অসুখ কেবলমাত্র সবুজকে খায়। পরের স্তবকে চলে এসো। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি। কবি কর্মব্যস্ততার জন্য জঙ্গলে যেতে পারছেন না, প্রকৃতির সান্নিধ্য পাচ্ছেন না। কিন্তু কবি ভাবলেন কবি তো প্রকৃতির কাছে যেতে পারছেন না, কিন্তু প্রকৃতি বা এক টুকরো প্রকৃতি যদি শহরের বুকে উঠে আসে তাহলে তো মন্দ হয় না। শহরের বুকে প্রকৃতি কিভাবে উঠে আসবে? যদি আমরা প্রত্যেকেই শহরের প্রতিটি বাড়ির বাগানে বাগানে গাছ লাগাই, তবেই তো শহরে প্রকৃতি উঠে আসবে। কবি সেই কথাটাই কিন্তু এখানে বললেন। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও আমি দেখি। আমি দু চোখ ভরে শুধুমাত্র সেই সবুজটুকুই দেখব। পরের লাইনেই কবি বললেন, দেখো, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। সেই সবুজ দেখার জন্য কবি উন্মুখ হয়ে আছে। শুধুমাত্র চোখ নয়, কবির দেহও যেন সেই সবুজের স্পর্শের জন্য ব্যাকুল হয়ে আছে। ছোটবেলায় শুনেছিলাম, যদি ঘাসের উপর খালি পায়ে কিছুক্ষণের জন্য হাঁটো এবং চারিদিকে সবুজের দিকে তাকিয়ে থাকো, তাহলে তোমার চোখ কিন্তু অনেক দিন ধরে ভালো থাকবে এবং চোখের দৃষ্টিশক্তি স্বচ্ছ হবে, পরিষ্কার হবে। এখানে কবি দেখো, কবি বললেন যে চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। চোখের সঙ্গে দেহের একটা সংযুক্তিকরণ করেছেন কবি এই কবিতায়। শহরের প্রাণহীনতা, মৃত্যুর পাণ্ডুরতা থেকে সবুজই পারে কিন্তু একমাত্র বাঁচাতে। কবিতার সর্বশরীর দিয়ে, সেটা সর্বশরীর বলতে আমি বলতে চাইছি শিরা, উপশিরা, মস্তিষ্ক, ধমনী সব কিছু দিয়েই কবি যেন সেই সবুজের স্পর্শের জন্য উন্মুখ হয়ে রয়েছে। সবুজের প্রাণ প্রদীপের স্পর্শে রোগাক্রান্ত কবি আরোগ্য লাভ করবেন, দেহ আবার নবজীবন লাভ করবে। শুধু তো তাই তো কবি সবুজের জন্য এত অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধু কি কবি তার নিজের দেহের সুস্থতার কথা ভেবেছেন? তা কিন্তু নয়। শহরের দেহ তো অসুখ বাসা বেঁধেছে, তাই না? সেই শহরের অসুখও কিন্তু সবুজের স্পর্শে সেরে যাবে। শুধু তাই নয়, প্রতিটি শহরবাসীর দেহও কিন্তু সেই সবুজের স্পর্শে ভালো হয়ে যাবে। তাই তো কবি সবুজের জন্য এত অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। পরের লাইন কবি কি বললেন? গাছ আনো, বাগানে বসাও আমি দেখি। বারবার আমাদের প্রত্যেকেরই কাছে কবি এই আবেদন জানিয়েছেন যে গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমি দু চোখ ভরে শুধু সেই গাছগুলোই দেখব। অরণ্যহীন পৃথিবী অরণ্যে ভরে উঠবে, কোমল বাতাসে ধুয়ে যাবে পৃথিবীর যাবতীয় উষ্ণতা। শহরের মানুষ আত্মীয়তার সম্পর্ক স্থাপন করবে অরণ্যের সঙ্গে। তার ফলে দেখা যাবে যে বন্ধা পৃথিবীও কিন্তু একদিন আনন্দের নিকেতন হয়ে উঠবে, এই কামনাই কবি জানিয়েছেন। কবিতাটি আমি পড়ালাম, কিন্তু কবিতাটি শেষ করার আগে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আর একটি কবিতার কয়েকটি লাইন বলে আমি তোমাদের শেষ করব। কবিতার নাম হচ্ছে গাছ কথা বলে। দেখো, আমি কয়েকটা লাইন কিন্তু পড়ছি। গাছের ভিতর গিয়ে বসি আমি সন্ধ্যায় সকালে, প্রতি গাছে জল দিই, ফুল দেয় পরিবর্তে গাছ। এই দেওয়া নেওয়া চলে অনুচ্চারিত মৃদু প্রেমে, গাছ ও মানুষে বোঝে এই প্রেম আর কেউ নয়। কবিতাটি আমি পড়লাম কারণ আমি দেখি কবিতার প্রশ্নোত্তর লেখার সময় তোমরা কিন্তু এই কবিতার উদাহরণ হিসেবে এই কবিতার কথা বলতে পারো। কারণ এই কবিতায় কবি প্রকৃতির সঙ্গে মানুষের যে গভীর সম্পর্কের কথা সেটা কিন্তু এই কবিতায় বলেছেন। ঠিক একই সম্পর্কের বাঁধনও কিন্তু আমরা দেখতে পেয়েছি কোন কবিতায়? আমি দেখি কবিতায়।
এখানে বলে রাখি, আমি তোমাদের সম্ভবত 4টে কবিতা পড়ালাম, কিন্তু কোনো কবিতারই এখনও কিন্তু আমি কোনো প্রশ্ন দিইনি। কবিতাগুলো কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি এক একটা কবিতা ধরে কিন্তু এক এক দিন প্রশ্ন দিয়ে দেবো। আজ এতটুকুই, তাহলে থাক।